Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Every day we are passing in our crucial time. We don't know when will the class in our classroom. Dear learners, our education minister has decided to take the online class. That's why we are taking the online class. Dear learners, today, I am going to discuss regarding finance and banking and insurance. Dear learners, আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অ্যান্ড বিমা নিয়ে ক্লাস নেব। ক্লাস নেওয়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু বেসিক টার্মসগুলো দিয়ে শুরু করতে চাচ্ছি। যারা একাদশ শ্রেণীতে আছো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে অনেকদিন বলতে পরিচয় পর্ব ছিল না, হয় নাই, যেহেতু আমরা প্যান্ডামিক সিচুয়েশনে আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ইন্স্যুরেন্স যেটা আমাদের কোর্স, আমরা দুইটা সাবজেক্ট, এটা আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ক্লাস নিতে হচ্ছে। তা আমি ফিনান্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের সাবজেক্ট। এটার বিষয় কোড হচ্ছে 292 কোড, আর এটা হচ্ছে 293 কোড, যেটা আমাদের বিষয় কোড। প্রিয় শিক্ষার্থী, যে আমরা ফার্স্ট ইয়ারে ফিনান্স সাবজেক্টটা নিয়ে আলোচনা করি, সেকেন্ড ইয়ারে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করি। এটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রিয় শিক্ষার্থী, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রতে আমরা আমাদের বোর্ড থেকে, কুমিল্লা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় ফার্স্ট ইয়ারে ক্লাস নিতে হবে। তারপর সেকেন্ড ইয়ারও ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে ক্লাস নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা তোমাদের সাথে পরিচয় হতে পারিনি, সেই জন্য আমার শিক্ষার্থীবৃন্দদেরকে তোমরা ফিনান্স প্রথম পত্রের যেগুলো তোমাদের আমি সাজেস্ট করতেছি, তোমরা ওই বইগুলো সংগ্রহ করবে এবং পড়াশোনা শুরু করে দেবা। যেহেতু আমাদের প্যান্ডামিক সিচুয়েশন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে আমাদের ক্লাসটা শুরু হবে মেবি মার্চ অথবা এপ্রিলের থেকে শুরু করার চিন্তা ভাবনা আছে, অথবা ফেব্রুয়ারিতে নিতে পারে। যাই হোক, কিন্তু আমাদের ক্লাস করতে হবে, আমাদেরকে জানতে হবে। কারণ আমরা যদি বহির্বিশ্বের সাথে তাল নিয়ে চলতে চাচ্ছি, তাহলে আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ফিনান্স একটা মজার সাবজেক্ট, অনেকে ভয় পায়। তোমরা যারা ব্যবসায়ী শিক্ষায় আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু অ্যাকাউন্টিং, ফিনান্স এটা আমাদের বর্তমান সিচুয়েশনে এটা কি হবে, বর্তমান যুগে যেহেতু আমাদের বিজনেস গ্রো করতেছে, সারা বিশ্বে ব্যবসা নিয়ে চলতেছে, তাহলে আমাদেরকে জানতে হবে। তা আমরা ফিনান্স জানার আগে, ফিনান্সের সম্বন্ধে কিছু বলার আগে এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, ফিনান্স শব্দটি আগে আমাদের জানতে হবে ফিনান্সের বাংলা কি, অর্থায়ন। ফিনান্সের বাংলা হচ্ছে অর্থায়ন বা অর্থ সংক্রান্ত, অর্থায়ন বা অর্থ সংক্রান্ত। দেখো প্রিয় শিক্ষার্থী, ফিনান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিনান্স থেকে আসছে। ফিনান্স শব্দটি ফিনিশ থেকে আসছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ফাইন্যান্স শব্দটি ফিনান্স থেকে আসছে। আমরা ফিনান্সও বলি, ফাইন্যান্সও বলি। প্রিয় শিক্ষার্থী, দেখো ফিনান্স অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংক্রান্ত। অর্থ, আমরা যদি ফিনান্সকে ব্যাপক অর্থে, এটাকে অর্থায়নকে বলতে ব্যাপক অর্থে বোঝাই। এর পরিধি অনেক ব্যাপক। তো যেমন অর্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছু কল্পনা করা যায় না। ব্যক্তিগত, সামগ্রিক, ব্যবসায়িক বলো, প্রাইভেট বলো, যে আমাদেরকে অর্থ নিয়ে কাজ করতে হবে। তো একজন ফিনান্সের যে উদ্যোক্তা, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার কি করে, অর্থ সংক্রান্ত ব্যবস্থাপনা, যেটা কি করবো, অর্থ সংগ্রহ থেকে শুরু করে, অর্থাৎ অর্থ সংগ্রহ করে শুরু করে বিনিয়োগ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যগুলি সম্পাদন করাকে বলা হয় অর্থায়ন। তা আমাদেরকে ফিনান্স শব্দটি অর্থ হচ্ছে অর্থায়ন। যে আমরা যদি মনীষীদের ভাষায় বলতে চাই, ফিনান্স শব্দের অর্থ হচ্ছে অর্থ সংক্রান্ত ব্যবস্থাপনা, অর্থ সংক্রান্ত ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানকে কি বলি, আমরা অর্থায়ন বলি। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে আমাদেরকে রান করতে হয়, অর্থাৎ কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে মূলধন সংগ্রহ করতে হয়, মূলধনের সুষ্ঠু ব্যবহার, অর্থ সংগ্রহ করতে হয়, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে, সেটাকে বলবো আমরা অর্থায়ন। তা আমরা এগুলো আগে, আমি অর্থায়নের সংজ্ঞাটা পরে জানাচ্ছি। আগে আমাদের অর্থকে, যেহেতু ফিনান্সের সাথে উৎপত্তিভাবে লেগে আছে অর্থ, যেটাকে আমরা বলি মানি বলি।
যেমন মানির সংজ্ঞাটা আমরা বলতে পারি মানি ইজ এনি অবজেক্ট, যেহেতু আমরা any object that is generally accepted accepted as payment of goods and services goods and services or repayment in repayments debts, আমরা কি বলতে পারি repayments debts in a given country or socio-economic context. দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা মানি শব্দের অর্থায়নের যেটাকে মানি বলা হয় অর্থ। অর্থ কি আমাদের যেটা বলতে যাচ্ছে অর্থ, যে মানি ইজ এনি অবজেক্ট দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ এ পেমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অর রিপেমেন্টস ডেটস ইন এ গিভেন কান্ট্রি অর সোশিও-ইকোনমিক কনটেক্সট। ডিয়ার লার্নার্স, দেখো মানিতে অর্থ হচ্ছে যে কোনো বিষয় যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড, সর্বজনের কাছে স্বীকৃত, যে কি করে গুডস অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ কি পণ্য এবং সেবা কি করা হয় প্রদান করা হয়, এবং রিপেমেন্টস অফ ডেটস অর্থাৎ পুনরায় রিপেমেন্টস করা হয় ইন এ গিভেন কান্ট্রি অর সোশিও-ইকোনমিক কনটেক্সট, অর্থাৎ অর্থনৈতিক অর্থসামাজিক বিষয়বস্তুর উপর যে একটি দেশে যে সর্বজনের কাছে স্বীকৃত সেটাকে বলবো আমরা মানি বলবো। মানিকে আমরা বলতে পারি যেটাকে বলা হয় অ্যাজ এ মিডিয়াম অফ, যেটা আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি অ্যাজ এ মিডিয়াম এক্সচেঞ্জ, অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। যেটা আমরা that are money, the money functions are distinguished as কি করতে পারি ডিস্টিংগুইশ করতে পারি অর্থাৎ বিভক্ত করতে পারি মিডিয়াম এক্সচেঞ্জ এন্ড কি লিখতে পারি এ ভ্যালু অফ ফিগার করতে পারি বা আদার্স এক্সেট্রা করতে পারি, এই তিনটা ফিগার করতে। এটা আমাদের প্রথমে আমরা স্বীকৃতি করতে পারি দেয়ার আর অরিজিন। কিভাবে আমরা করতে পারি যে আমরা মানিটাকে জেনারেল হিসেবে এটা ট্রেড পারপাসে, নাম্বার 1 হচ্ছে আমরা ট্রেড পারপাসে এটা কি করতে পারি যে মানি ইজ এ ক্রিয়েটেড অ্যাজ ট্রেড পারপাস, অর্থাৎ কি বাণিজ্যের জন্য। মানি ইজ ক্রিয়েটেড কি সোশ্যাল পারপাস, মানি ইজ ক্রিয়েটেড অ্যাজ কি বলা যায় ট্রেড পারপাস, সোশ্যাল পারপাস এন্ড রিলিজিয়াস পারপাস। একটা হচ্ছে ট্রেড পারপাসে আমরা কি করতে পারি মানিটা ইউজ করতে পারি। সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা কি করতে পারি ট্রেড পারপাস, তারপরে আমরা কি করতে পারি রিলিজিয়াস পারপাস, রিলিজিয়াস পারপাসে ইউজ করতে পারি আমরা। এটা কি করতে পারি ট্রেড পারপাস, রিলিজিয়াস পারপাস এন্ড যেটা আমাদের কালচার ক্রিয়েটেড অ্যাজ ট্রেড পারপাস, রিলিজিয়াস পারপাস এন্ড কান্ট্রি পারপাস, যেটা আমরা ইউজ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমে জানতে হবে যে অর্থ কি। অর্থ হচ্ছে যে কোনো বিষয় যেটা সর্বজনের কাছে স্বীকৃত, কিসের জন্য পণ্য এবং সেবা প্রদান করার জন্য অথবা ডেটস কে রিপেমেন্ট করার জন্য, এটা গিভেন কান্ট্রি অর সোশিও-ইকোনমিক্স, অর্থাৎ কি আমরা সর্বজনের স্বীকৃত এবং কি করা হয় যেটা আদান প্রদানের মাধ্যমে, এটা কি বলা হয় মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলা যায়। যেটা আমরা কি বলতে পারি যেমন বলতে পারি টাকা বলতে পারি, বাংলাদেশের কারেন্সিটাকে আমরা কি করতে পারি টাকা ইউজ করতে পারি। যেমন টাকা, যেমন
আমরা টাকাতে ইউজ করতে পারি, আবার কি করতে পারি চেকটা আমরা ইউজ করতে পারি, চেক ইউজ করতে পারি, প্রাইস বন্ড ইউজ করতে পারি, যেটা আমাদের প্রাইস বন্ড, যেটা আরো ইউজ করতে পারি আমরা প্রাইস বন্ডে ইউজ করতে পারি যে প্রাপ্য বিল ডেপ্থে ইউজ করতে পারি, ডেপ্থ লং টাইম বন্ড ইউজ করতে পারি, যেটা আমাদের শুধু হলো অর্থকে কি করে জমা প্রদান করে না, যেটা আমাদের কি করতে পারি টাকা, চেক, প্রাইস বন্ড এন্ড ডেপ্থ এন্ড লং বন্ড, অর্থাৎ দীর্ঘমেয়াদী যেটাকে বন্ড বলা যায়, এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব ফাইন্যান্স নিয়ে। আমাদের এটা মূলত হচ্ছে আমরা ফাইন্যান্সে যাওয়ার পূর্বে, অর্থাৎ উই হ্যাভ টু নো দ্য মানি, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু দেন উইল গো টু দ্য ফাইন্যান্স। ফাইন্যান্স বলতে কি বোঝাচ্ছে এবার আমি আলোচনা করব যে ফাইন্যান্সটা কি। প্রিয় শিক্ষার্থী, ফাইন্যান্স আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। উই হ্যাভ টু ডিফাইন দ্য ফাইন্যান্স। ফাইন্যান্স মিন্স is a continuous process to collect, আমরা ফাইন্যান্সটাকে কি করতে পারি continuous process to collect money and to repayment and is a continuous process, এটা রিকালেক্ট করতে পারি। তা আমরা ওইভাবে যাব না, তোমাদের যেহেতু একাদশ শ্রেণী তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য আমি ফাইন্যান্সটাকে বলতেছি। যেমন লরেন্স লিটম্যান বলছে ফাইন্যান্স ইজ জানে, আমরা ফাইন্যান্স কাকে বলি, ফাইন্যান্স ইজ অ্যান art and science, art and science of managing money। এটা আমরা কি করতে পারি ম্যানেজিং মানি, অর্থাৎ কি ফাইন্যান্স হচ্ছে কি অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে কি বলা হয় ফাইন্যান্স বলা হয়। যেমন কিভাবে একজন ব্যক্তি, আমরা যদি ফাইন্যান্স আমরা জানি ফাইন্যান্স শব্দটা ল্যাটিন শব্দ ফিনিশ শব্দ থেকে আসছে। তো ফাইন্যান্সের ব্যাপক অর্থে বোঝাচ্ছে এবং ক্ষুদ্রতে আমরা ফাইন্যান্সের ইতিহাস সম্বন্ধে জানবো। তা আমাদের জানতে হবে যে ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। ফাইন্যান্স হচ্ছে কি অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে কি বলা হয় ফাইন্যান্স বলা হচ্ছে। অর্থ সংগ্রহ করে এবং অর্থ ব্যবস্থাপনার সাথে রিলেটেড কি করতে হবে কলা এবং বিজ্ঞান কে আমরা কি বলবো ফাইন্যান্স বলবো। কলা মিন্স আমাদেরকে যদি বলি কলা কি, কলা মাইন্স বলতে বোঝাচ্ছে কৌশল, দ্যাট ইজ কল কৌশল। আমাদেরকে কৌশল জানতে হবে, কৌশল। আর সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, তোমরা এগুলো পূর্বে জানো যে সায়েন্স বিজ্ঞান কৌশল। তা আমাদের আর্ট মানে হচ্ছে কৌশল। যেমন আমরা যদি একটা জিনিস মনে রাখো যে আমরা কোনো কাজ যে কি করতে পারি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কি করতে পারি, যে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে যে পারদর্শিতা অর্জন করার জন্য, যেমন একটা কাজ একদিন করলে আমার 1 ঘন্টা সময় লাগবে, দ্বিতীয় কাজ একই কাজ যদি আমি আরো কম সময়ে করতে পারি এবং এভাবে রপ্ত করার মাধ্যমে যেটা আমরা যে কৌশলটা অর্জন করবো সেটাকে বলবো আর্ট। আর্ট মিন্স হচ্ছে কলা, দ্যাট ইজ কৌশল অর্জন করতে হবে, এটা পারদর্শিতা অর্জন করা। আর বিজ্ঞান হচ্ছে কি বোঝাচ্ছে, বিজ্ঞান বোঝাচ্ছে যে কি বোঝাচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে, অর্থাৎ গাণিতিকভাবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা রপ্ত করি সেটাকে আমরা বলবো বিজ্ঞান। এগুলো তোমরা ক্লাস 9-10 এগুলো করে আসছো, তারপর আমি একটু আলোচনা করছি। তো আমরা বলবো যে ফিনান্স ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, যে ফিনান্সটা হচ্ছে কি অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে কি বলা যায় ফিনান্স বলা যায়। তা আমরা যদি আরো কিছু ডিটেলসে বলতে পারি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে কোনো, আবার যদি আমরা বলি যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মূলধন সংগ্রহ থেকে শুরু করে মূলধন সংগ্রহ করতে পারি এবং কি করতে পারি মূলধন অর্থাৎ অর্থ সংগ্রহ পরিকল্পনা এবং সংস্থান
এবং কি করতে পারি, যে সংস্থান ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় কার্যকলাপকে বলবো আমরা ফাইন্যান্স বলবো। তা আমরা ফাইন্যান্স শব্দটি এটাকে বলা হয় লাইফ ব্লাড বলা হয়, লাইফ ব্লাড অফ ইকোনমি, লাইফ ব্লাড অফ ইকোনমি বলা হয়। আমরা লাইফ ব্লাড বলি, জীবন শক্তিকে বলি, যে অর্থ শুধু কি করা হয়, যে এটা কি করা হয় জমা দেওয়া বা কি করা যায় এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমরা জানি কি অর্থ সংক্রান্ত অর্থাৎ অর্থ সংগ্রহ থেকে শুরু করে কি করা হয় বিনিয়োগ এবং সুষ্ঠুভাবে সম্পাদন করাকে আমরা বলবো ফাইন্যান্স বলবো। তোমরা এটাও বলতে পারো তোমরা ব্যাপক অর্থে যে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ যাবতীয় কার্যগুলিকে বলা হয় ফাইন্যান্স বলবে। শুধু ফাইন্যান্স শব্দটি খালি অর্থ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাকে কি করতে হবে সংগ্রহ করতে এবং সংগৃহীত কিভাবে কত টাকা মূলধন সংগ্রহ করতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে করতে তাকে মূলধন সংগ্রহ করতে হয়, মূলধন সংগ্রহ করে কি করতে হবে বিনিয়োগ করতে হবে, যেটাকে ইনভেস্টিং করতে হয়, এবং এটাকে কি করতে হবে ব্যবস্থাপনা করতে হবে। তিনটি জিনিস কাজ করতে হবে, তো সংগ্রহ, বিনিয়োগ আর একটা হচ্ছে কি ব্যবস্থাপনা করতে হবে, সেটাকে বলবো আমরা অর্থায়ন বলবো। যে আমাদের অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা বইতে অনেকগুলো সংজ্ঞা ভালো মতে জানবা। এই চ্যাপ্টার থেকে আমরা যেহেতু এটা আমাদের ফিনান্সের প্রথম চ্যাপ্টার, যেটাকে বলা হয় অর্থায়নের সূচনা, আমরা কি শিখবো অর্থায়নের সূচনা শিখবো, অর্থায়নের সূচনা, যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অর্থায়নের সূচনা। তো প্রিয় শিক্ষার্থী, অর্থায়নের সূচনা শব্দে আমরা ফিনান্স শব্দটি কোথা থেকে আসছে আমরা জানছি, যে ফিনান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিনান্স শব্দের থেকে আসছে। এবার আসো আমরা ফিনান্সের সংজ্ঞা শিখলাম, তারপরে শিখলাম কি যে অর্থের সংজ্ঞাটাও শিখলাম। এবার আসো আমাদের ফিনান্সে আরো কিছু কিছু ইয়ে আছে যেটা আমরা একটু ইতিহাস জানবো। যেমন ফিনান্স শব্দটি 1897 সালে থমাস এল গ্রিনস নামক একজন ব্যক্তি, তিনি এ কর্পোরেশন অফ ফাইন্যান্স নামক একটি বই আবিষ্কার করেন। লিখছে কি থমাস এল গ্রিনস, যেটা কি বলা যায় থমাস এল গ্রিন। এল গ্রিন সে কি করতে পারে 1897 সালে সে এ কর্পোরেশন ফাইন্যান্স নামক বইটি আবিষ্কার করছেন। এ কর্পোরেশন অফ ফাইন্যান্স। দেখো এটা একত্রিত করার পর এটা কি করছে 1897 সালে ইউএসএ তে, তখন কি করছে অনেকগুলো কোম্পানি মিলে একত্রিত হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য। আমরা অনেক ডিটেলসে যাব যে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা কি করছে আমরা একটু দেখব। যে 1897 সালে প্রকাশ করে, যেটা 1890 থেকে 1920 সাল পর্যন্ত এটা অর্থনৈতিক ক্রমবিকাশের প্রথম যাত্রা শুরু হয়। 1897 সালে এটা কি করা হয় যাত্রা শুরু করে। তার আগে এটা ইকোনমিক্সের একটি অংশ ছিল অর্থায়ন। তা আমরা ওগুলোতে জানবো। যে প্রথম আমরা জানছি কি অর্থায়ন কাকে বলে, অর্থ কি, এবং অর্থায়নের যেটাকে বলা হয় থমাস এল গ্রিনস নামক 1897 সালে কর্পোরেশন ফাইন্যান্স নামক একটি বই আবিষ্কার করেন। এবং ইউএসএ স্টিল কোম্পানিগুলো একত্রিত হয়ে যেমন বাংলাদেশের শেয়ার বাজার আছে ওই রকম বাজারগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে আস্তে আস্তে 1920 সালে, তারপর হচ্ছে 1930 সালে অর্থনৈতিক মন্দা যায়, তখন একত্রিত হয়ে যায়, অনেক মানুষ বেকারত্ব হয়ে যায়। এগুলো আমি তোমাদেরকে ক্লাসে নিব। আমি যেহেতু ইতিহাস সম্বন্ধে অনেক কিছু বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমি যেহেতু সংক্ষেপে ক্লাস নিচ্ছি যে তোমাদের কিভাবে ক্লাসে বোঝানো যায়। তো দেখো আমরা ফিনান্সের প্রথমে সংজ্ঞা জানছি, এবার ফিনান্সের কি জানবো কার্যগুলি সম্বন্ধে জানবো। যেমন ফাংশন, ফিনান্সের ফাংশন সম্বন্ধে জানতে হলে আমাদের কি করতে হবে ফিনান্সের কাজটা কি, অর্থাৎ কি অর্থায়নের কাজগুলো কি। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফার্স্ট ওয়ান কি করতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। সেকেন্ড নাম্বার আইডেন্টিফিকেশন অফ সোর্স, identification of sources.
সেকেন্ড অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং, যেটাকে আমি বাংলা বলবো অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং। নাম্বার 4 হচ্ছে, আমরা এদিকে যাচ্ছি, অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং। নাম্বার 4 হচ্ছে ইনভেস্টিং। অনেকগুলো আমাদের সঙ্গে আছে। তারপর হচ্ছে কি ইনভেস্টিং, প্রিভেনশন অফ প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। নাম্বার 6 হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশন। নাম্বার 8 হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন অফ বিজনেস। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এগুলো বলবো যে ফার্স্ট ওয়ান আমাদেরকে বলতে হবে ফাংশন অফ ফাইন্যান্স। এটা বলতে বুঝাচ্ছে কার্যবলী। যে ফাইন্যান্সের কার্যবলীগুলো তোমরা একটু বানানগুলো একটু দেখে নিও, যেহেতু অনেকদিন ক্লাস নিচ্ছি না তাই এর জন্য। যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল অফ প্ল্যানিং, অর্থাৎ এর বাংলা হচ্ছে আর্থিক পরিকল্পনা করতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থী, আমাদের ফার্স্ট ওয়ান আমাদের অর্থায়নের যে কাজগুলো করতে হবে, যে ফার্স্ট ওয়ান হচ্ছে যে কোনো কিছু করার আগে আমাদের কি করতে হবে, আর্থিক পরিকল্পনা করতে হবে। যেমন আমি একটা যদি বিল্ডিং তৈরি করি বা আমি একটা ব্যবসা শুরু করার জন্য আমাদেরকে কত টাকা লাগবে, সেটার জন্য আমরা কি করতে পারবে, প্রথমে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার পর আমরা কি করব, প্ল্যানিং, যেমন আমাদের যদি একটা বিল্ডিং বা কোনো একটা কনস্ট্রাকশন বা কোনো একটা কি বলা যায় অর্গানাইজেশন যদি শুরু করতে হয়, আমাদের কত টাকা লাগবে সেটার একটা প্ল্যানিং করতে পারবো। আমরা তো জানি প্ল্যানিং কি করে, থিঙ্কিং বিফোর ডুইং, কোনো কিছু করার আগে যেটা পরিকল্পনা করা হয় সেটাকে আমরা প্ল্যানিং করব। অর্থাৎ থিঙ্কিং বিফোর ডুইং, কোনো কিছু করার পূর্বে যে চিন্তা ভাবনা করা হয় সেটাকে আমরা বলবো প্ল্যানিং। এখন আর্থিক প্ল্যানিং করতে হবে, যে কত টাকা লাগবে সেটা আমাদের জানার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে। তারপর বাইর করতে হবে আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, অর্থাৎ কি অর্থের উৎস চিহ্নিত করতে হবে, যে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই মিনস হচ্ছে অর্থের উৎসগুলো চিহ্নিত করতে হবে। তো অর্থের উৎস চিহ্নিত করতে হলে আমাদেরকে জানতে হবে যে কোন কোন উৎসগুলোকে আমরা চিহ্নিত করব। যে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের কি বলবো, একটা বিল্ডিং তৈরি করব, সেটার জন্য আমাদের কি করতে হবে, মনে করো 2 কোটি টাকা ফান্ড লাগবে। এটা আমি আর্থিক পরিকল্পনা করলাম যে 2 কোটি টাকার যদি ফান্ডটা করতে পারি, তাহলে আমাদের এইটা 2 কোটি টাকা ফান্ডের একটা প্ল্যানিং করলাম। তারপরে আমরা কি করব, আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, অর্থাৎ কোত্থেকে এই 2 কোটি টাকা সংগ্রহ করতে হবে সেটা আমাদেরকে কি করতে হবে, সোর্স তৈরি করতে হবে। এখন সোর্সকে আমি কি ব্যাংক থেকে লোন নিব, নাকি আমি পারিবারিক নিব, নাকি ব্যক্তিগতভাবে নিব, সেটা আমাদের জানার জন্য আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, যেটাকে বলা হয় যেটা অর্থের উৎস চিহ্নিত করতে হবে, যে উৎস চিহ্নিত করতে হবে। তারপরে বলবো অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং, যেটা আমরা কি করতে পারি, অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং করতে পারি, যেটা আমরা ফিনান্সের আমাদের যেহেতু 9ম অধ্যায় আছে, যেটা অ্যানালাইজিং, অর্থাৎ কি আমরা টাইম ভ্যালু অফ মানি দিয়ে করব, যে অর্থ সময়ের মূল্য দিয়ে নির্ধারণ করব, নাকি আমরা ফিউচার ভ্যালু অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং দিয়ে করব, অর্থাৎ মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত নিয়ে করব। এটা আমাদের এনপিভি দিয়ে করতে পারি, আইআরআর দিয়ে করতে পারি, যেটা কি করতে পারি, এনপিভি মাধ্যমে আমরা করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, ফিউচার ভ্যালু, এগুলো কি করতে হবে, যে অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং করতে হবে, যেটা আমরা ক্যালকুলেশন করব, যে অ্যানালাইজ করব যে কোন কোন উৎস থেকে সংগ্রহ করলে যে আমাদের কি করা হবে, যে কম টাকা পরিশোধ করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে যদি আমরা কারোর কাছ থেকে সংগ্রহ করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কম টাকা পরিশোধ করতে হবে, সেটাকে আমরা অ্যানালাইজ করব। আর যদি বিনিয়োগ করতে চাই, সেটাকে আমরা অ্যানালাইজ করব কোন জায়গায় বিনিয়োগ করলে লাভবান হবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পর আমরা কি করতে হবে, ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে, যে আমি সিলেক্ট করছি 2 কোটি টাকা ব্যাংক থেকে নিব, ব্যাংকে নিলে 13% সুদ 9% সুদ দিবে, অন্য এনজিও থেকে নিলে কি করবো, আমাকে
15-20% সুদ দিতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, যেটা আমাদের বেটার হয় সেটা আমরা কি করব, সিলেক্টিং করব। তা আমরা কি শিখলাম, যেটা আমাদের প্রথমে ফাইন্যান্সের কাজটা হচ্ছে কি, কার্যক্রম হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, অর্থাৎ কি আর্থিক পরিকল্পনা করব। তারপর আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, কিভাবে আমরা সোর্সটা নির্ধারণ করব, যে কোন কোন উৎস থেকে নিলে আমাদের খরচ কম হবে, বা এটা সোর্সগুলো আগে নির্ধারণ করতে হবে যে এই সোর্স থেকে নিলে আমাদের কাজটা হবে। তারপর আমরা অ্যানালাইজ করব, অনুশীলন এবং বিশ্লেষণ করব, যেটাকে বাংলাটা হচ্ছে অনুশীলন এবং বিশ্লেষণ এবং সিদ্ধান্ত করব, যেটা আমরা এই সিদ্ধান্তর মোতাবেক এই কাজগুলো করলে আমাদের কি হবে, যে আমাদের বেনিফিট হবে। একজন এগুলো কাজগুলো করে ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এই তিনটা জিনিস করার পরে এবার আমাদের কি করতে হবে, বিনিয়োগ করতে হবে, যে ইনভেস্টিং, যে আমরা কি বিল্ডিংয়ে বিনিয়োগ করব নাকি আমরা মেশিন ক্রয় করব, সেটা আমাদের ইনভেস্টিং করতে হবে, বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরে এবার আমাদের কি করতে হবে, প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, যে কিভাবে ইনভেস্টমেন্ট করছে। এখন আমাদের যদি কোনো কারণে, দুর্যোগের কারণে যদি বিল্ডিং নষ্ট হয়ে যায়, বা পলিটিক্যালের কারণে বা আদার্স অন্যান্যগুলোর কারণে যদি আমাদের হ্যাম্পার করে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রোটেকশন করতে হবে, যেটাকে বলে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, অর্থাৎ কি, যে বিনিয়োগের প্রতিরোধমূলক ব্যবস্থা, আর এটা হচ্ছে বিনিয়োগের সিদ্ধান্ত। তারপরে এবার যদি আমাদের বিনিয়োগটা যদি কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা কি করতে হবে, প্রফিট ডিস্ট্রিবিউশন। এবার যার থেকে টাকাগুলো নিছি যদি মালিক দেয়, তাহলে তার মধ্যে আমরা কি করব, প্রফিট ডিস্ট্রিবিউশন করব। কিভাবে ডিস্ট্রিবিউশন করব, কিনা 20% দিব লাভ নাকি 25% দিব, সেটা আমাদেরকে জানতে হবে, যেটা কিসের মাধ্যমে করতে হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজার করতে হবে। তারপর করতে হবে ডাইভার্সিফিকেশন অফ বিজনেস, অর্থাৎ কি এই প্রফিট ডিস্ট্রিবিউশন করার পর আমাদের টাকা যদি অনেকগুলো আসে, তাহলে আমরা কি করতে পারবো, ডাইভার্সিফাই করবো। ডাইভার্সিফাই মিনস হচ্ছে ব্যবসায়িক বৈচিত্র্যায়ন। প্রিয় শিক্ষার্থী, দেখো ব্যবসায়িক বৈচিত্র্যায়ন বলতে বোঝায়, যেমন বাটা কোম্পানি কি করা হয়, বিভিন্ন বাংলাদেশের প্রতিটা সব জায়গায় কি করে, তাদের বিজনেসটাকে কি করতেছে, ডাইভার্সিফাই করতেছে। যেমন একজন থেকে অন্য জনে, যেমন হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি আমাদের বাংলাদেশে, তোমরা জানো, যেমন প্রাণ প্রথমে বাইরে হচ্ছে প্রাণ, তারপরে হচ্ছে আরএফএল। আরএফএল ইজ দ্য সিস্টার কনসার্ন অফ প্রাণ। এটাকে বলা হয় রংপুর ফাউন্ডেড লিমিটেড, যেটা আরএফএল, যেটা তারা কি করছে, প্রথমে প্রাণের পণ্যগুলো নিয়ে আসছে, তারপরে আনছে রিগেল, আনছে ভিশন, আনছে, তোমরা অনেকগুলো জানো, সেগুলোকে বলা হয় ডাইভার্সিফিকেশন ডিস্ট্রিবিউশন। তা আমরা কি করব, প্রথমে করতে হবে, আমি এগেইন তোমাদেরকে রিপিট করতেছি, যে অর্থায়নের কার্যগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে, যেটা আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। তারপরে আবার তৈরি করলে এবার আমি কোন কোন উৎসগুলো, যেসব উৎসগুলো আমার জন্য গ্রহণযোগ্য, সেই উৎসগুলো চিহ্নিত করতে হবে, যেটাকে আমরা আইডেন্টিফাই, চিহ্নিত করতে হবে। তারপর আবার আমি চিহ্নিত করছি, এবার অ্যানালাইজ করব, যে অনেকগুলো যেটা অ্যানালাইজ করব, অনুশীলন করব এবং বিশ্লেষণ করব এবং সিদ্ধান্ত নেব। এবার আমার অ্যানালাইজ এবং সিলেক্টিং হয়ে গেছে। এবার তারপর আমরা কি করব, ইনভেস্টমেন্ট করব। তারপর প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট যে আমাদের কতটুকু কি হচ্ছে, সেটা আমাদের প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট করতে হবে। তারপর হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশন করব। তারপর ডাইভার্সিফিকেশন অফ বিজনেস এবং মিনিমাইজ দ্য কস্ট। আবার কি করতে পারি, আমরা মিনিমাইজ দ্য কস্ট করতে পারি, যেমন আমাদের 8 নাম্বার মিনিমাইজ দ্য কস্ট, ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, এগুলো যে নির্ধারণ করতে হবে। অনেকগুলো ফাংশন আছে, তো আমি তোমাদেরকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ফাংশন নিয়ে আলোচনা করছি। যে আমার আরো কিছু তথ্য নিয়ে সংগ্রহ করতে হবে, যে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, যে ফাইন্যান্সের প্রিন্সিপালগুলো কি কি, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি আরো নিয়ে ফাইন্যান্সের গোলস, অবজেক্টিভস অফ ফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্সের লক্ষ্য। তা আমি আজকে আর 2টা জিনিস আলোচনা করবো ফাইন্যান্সের লক্ষ্য নিয়ে। যে আমাদের প্রথমে আমরা অর্থায়ন কাকে বলে এটা শিখলাম, তারপর হচ্ছে শিখলাম কি অর্থ কি সেটাও জানলাম, যে বাংলাদেশের কারেন্সিগুলো আমি যেটা আমরা লিগ্যাল অ্যাসপেক্টস অফ যেটাকে বলা হয় মার্কেট, সেগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের অর্থায়নের সূচনা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তা আমাদের কি অর্থায়ন, আমরা কি শিখলাম, ফাইন্যান্স কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই ফাইন্যান্স, ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তোমরা এটা সহজে লিখতে পারো, এটা লরেন্স জে গিটম্যানের মতে। আবার ফাইন্যান্স ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস টু কালেক্ট দ্য মানি, ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যান্ড ইনভেস্টিং দ্য মানি, প্রোটেকশন অফ মানি অ্যান্ড টু রিকালেক্ট দ্য মানি। ফাইন্যান্সটি কি করে, কন্টিনিউয়াস প্রসেস করা হয়। ফাইন্যান্সের কি করে, এখান থেকে যেমন আমরা যদি সার্কিট দিকে পাই, যে আমরা যদি বুঝি ফাইন্যান্স, যে ফাইন্যান্স কি করতেছে, কালেক্ট, প্রথমে কি করছে, কালেক্ট করছে,
যেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস প্রসেস, CONTINUE কন্টিনিউয়াস প্রসেস। যে কালেক্ট করছে তারপরে কি করছে, ইনভেস্টমেন্ট করতেছে, তারপরে কি করতেছে, প্রফিট হচ্ছে, প্রফিট হওয়ার পর আবার কি করতে পারছে, ডিস্ট্রিবিউট করতেছে। আমরা এটা ডিস্ট্রিবিউট, আবার কি করতেছে, কালেক্ট করতেছে। যে এটা চক্র আকারে করতেছে, যে ফাইন্যান্স ইজ দ্য continuous process to collect the money, invest the money and distribute the money and to recollect the money। এটা আমরা ফাইন্যান্সকে বলবো। ফাইন্যান্সের এখন শিখবো লক্ষ্য। ফাইন্যান্সের দুটি লক্ষ্য, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তোমরা একটা জিনিস জানো, ফাইন্যান্সের গোলস, গোলস অফ ফাইন্যান্স, আমরা এটা লিখতে পারি গোলস অফ ফাইন্যান্স। আমি বিস্তারিত বলতে পারবো যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমরা একটু দেখো। গোলস অফ ফাইন্যান্সের একটা নাম হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আর একটা হচ্ছে মিনিমাইজ দ্য কস্ট। অনেকগুলো আছে, তা আমি যেগুলো মিনিমাইজ দ্য কস্ট, মিনিমাইজ দ্য কস্ট। তো আমি প্রথমত আলোচনা করি প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। কি হচ্ছে, মুনাফা সর্বোচ্চকরণ। এটার সঙ্গে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে, এটার বাংলা অর্থ হচ্ছে একটি প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করাকে কি বলা হয়, মুনাফা সর্বোচ্চকরণ বলা হয়। একটি প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করাকে বলা হয় মুনাফা সর্বোচ্চকরণ। এটার বাংলা, এটা সহজে আমরা এটা বলতে পারি, একটি প্রতিষ্ঠানে কি করা হয়, মুনাফা বৃদ্ধিকরণকে কি বলতে পারি, মুনাফা সর্বোচ্চকরণ বলতে। আবার অন্যভাবে যদি বলি যে আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে সেটাকে কি বলা হয়, মুনাফা সর্বোচ্চকরণ বলা যায়। যদি অন্যভাবে বলি, তা আমরা কি প্রথমে একটি সংজ্ঞাটা শিখতে পারি যে মুনাফা সর্বোচ্চকরণ বলতে বোঝা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের বা একটি অর্গানাইজেশনে কি করা হয়, নির্দিষ্ট, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণকে বলা হয়, মুনাফা বৃদ্ধিকরণকে বলা হয় মুনাফা সর্বোচ্চকরণ, বা আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা হয় সেটাকে বলা হয় মুনাফা সর্বোচ্চকরণ বলা যায়। আবার বলতে বোঝা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানে শেয়ার বৃদ্ধি করাকে কি বলা হয়, যে শেয়ারে অর্থাৎ আয়, শেয়ারের থেকে আয় বৃদ্ধি করাকে বলা হয় মুনাফা সর্বোচ্চকরণ বলা যায়। শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ না, শেয়ার থেকে আয়কে কি বলা হয়, শেয়ারের নিট মুনাফা বৃদ্ধিকরণকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমরা মুনাফা সর্বোচ্চকরণ বলতে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ, সম্পদ সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণ যেটাকে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কি বলছে এখানে, বলছে নেট প্রফিট, যেটাকে বলতে হচ্ছে একটি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধিকরণকে বলা হয় সম্পদ সর্বোচ্চকরণ বোঝায়। সম্পদ বৃদ্ধিকরণ বোঝায় একটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে কি বলা হয়, সম্পদ সর্বোচ্চকরণ। অর্থাৎ একটি শেয়ার যদি আমি 120 টাকা যদি ক্রয় করি, এটা বৃদ্ধি পায় যদি 200 টাকা হয়, যে এই 200 টাকাকে বলা হয় শেয়ার, একটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে কি বলা হয়, সম্পদ সর্বোচ্চকরণ বলা হয়। তা আমরা এগুলো একটু দেখব। এইখানে বইতে অনেকভাবে বলা আছে যে সম্পদ সর্বোচ্চকরণ কি। এইখানে যে একটি ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি বা শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে মুনাফা সর্বোচ্চকরণ বলে। আরেকটা হচ্ছে সম্পদ সর্বোচ্চ, উক্ত ফার্মের শেয়ার হোল্ডারদের ফার্মের সম্পদ বৃদ্ধি করাকে আমরা বলবো শেয়ার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, যেটাকে সম্পদ সর্বোচ্চকরণ। তোমরা বলতে অনেক ডিটেলসে জানবা। তারপর মিনিমাইজ দ্য কস্ট, একটি প্রতিষ্ঠানে কি করা হয়, খরচের ব্যয় কমানো বলা, কি বলা হয়েছে বলছো, ইয়া বলা যায়, ফাইন্যান্স বলা যায়। এই তিনটা কাজগুলো করে, মিনিমাইজ দ্য কস্ট, আদার্স আছে। আমরা মূলত এই দুইটাকে ফোকাস করি, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন।
দেখো বর্তমান যুগে আমাদের যদি মুনাফা সর্বোচ্চ অর্থাৎ পণ্যের গুণগত মান সুন্দর রেখে অর্থাৎ ভালো রেখে যদি মুনাফা করা যায় অর্থাৎ প্রফিট করা যায় সেটাকে আমরা মুনাফা সর্বোচ্চকরণ বলবো। আবার হচ্ছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি করাকে আমরা কি বলবো সম্পদ সর্বোচ্চকরণ বলবো। যে মুনাফা সর্বোচ্চ যেমন আমরা যদি আরেকটু যদি বলতে চাই একটি প্রতিষ্ঠানের শেয়ারের মুনাফা করলে কি হয়, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন আমাদের দেশ থেকে যে কোনো মুনাফা হচ্ছে একটা ফাঁকি ঝুঁকির ব্যাপার, যে মুনাফা যদি করে নিয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এই প্রতিষ্ঠানটাকে আমরা ধরতে পারবো না। যে কোনো যদি ওয়েল সম্পদ রেখে যায় তাহলে প্রতিষ্ঠানকে আমরা ধরতে পারবো। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো নেক্সট ক্লাসে। তা আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন নিয়েছি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নিয়ে আলোচনা করছি। আজকে মূলত ক্লাস নিয়েছি কি অর্থায়ন কাকে বলে, অর্থ কি, তারপর অর্থায়ন কোন ঐতিহাসিক বা এর উৎপত্তি কোথায়, যে 1897 সালে থমাস এল গ্রিনস নামক একজন ব্যক্তি সেই কর্পোরেশন ফাইন্যান্স নিয়ে শুরু করছে, ওইখান থেকে অর্থায়নের সূচনা ঘটে। তারপরে হচ্ছে আমরা ফিনান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিনিশ শব্দ থেকে আসছে। এটার অর্থ এটা হচ্ছে অর্থ সংস্থান অর্থাৎ অর্থ সংগ্রহ থেকে শুরু করে সুষ্ঠুভাবে কার্যগুলি সম্পাদন করাকে অর্থায়ন বলি। আমরা অর্থায়নের সংজ্ঞাটা জানছি যে কিভাবে কতটুকু মূলধন পরিমাণ সংগ্রহ করে এবং প্রতিষ্ঠানে কি করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে কার্যগুলি সম্পাদন করা হয় তাকে আমরা অর্থায়ন বলবো। আর ব্যবসায় অর্থায়ন বলতে বোঝাচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করানোর জন্য কি করা হয়, কতটুকু কি পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে এবং কতটুকু বিনিয়োগ করতে হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে এবং ব্যবসায়িক কার্যগুলি সম্পাদন করাকে আমরা যেটাকে বলে ব্যবসা অর্থায়ন বলবো। আমরা এইখানে থেকে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক অনেকগুলো আসতে পারে। তোমরা যদি অর্থায়ন আমরা আরো শিখছি যে অর্থায়নের কার্যগুলো শুনছি যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আইডেন্টিফিকেশন অফ সোর্স, অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং অফ ফাইন্যান্স যেটাকে বলে যে ইনভেস্টিং অ্যান্ড প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিফাই অফ বিজনেস যেটা ব্যবসায় বৈচিত্র্যকরণ। তো তোমরা এখান থেকে যেটা শিখতে পারছো অর্থায়ন কাকে বলে, যে অর্থায়নের কার্যগুলো সম্পর্কে জানছো। তারপর হচ্ছে অর্থায়নের লক্ষ্যগুলো কি, যে একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সম্বন্ধে জানছো। আরেকটা জিনিস জানো তারল্য কি। আমাদের যদি পরীক্ষা অনেকগুলো আসে যে সম্পদ দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় সেটাকে আমরা বলবো কি তারল্য বলবো। যে প্রিয় শিক্ষার্থী, যে আমি যে সম্পদ কি করা যায় দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় সেটাকে আমরা তারল্য বলবো। তো আজকে এ পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে ক্লাস নিব, এটি বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু তোমরা নতুন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, যেহেতু তোমাদের সাথে আমার পরিচয় ঘটেনি, তোমরা আমার ক্লাসগুলো করবে এবং আমার চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারবা। অনেকগুলো ইনফরমেশন পাবা যেখানে ফিনান্সও থাকবে, অ্যাকাউন্টিংও থাকবে, যেটা তোমাদের জন্য ইফেক্টিভ হয়। আমি চেষ্টা করতেছি যেহেতু আমাদের লিমিটেড রিসোর্স আছে, যে আমাদের প্রফেশনাল না, যে কিভাবে ভিডিওটা করতে হয়, কেমনি কি করতে হয়, যতটুকু পারছি আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল টু ডেলিভার মাই স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ অল ডিয়ার লার্নার্স। Thanks to all and thanks to Almighty Allah to give me a chance to deliver my speech in front of you all. And আজকে এই পর্যন্ত তোমরা বইগুলো সংগ্রহ করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করবে। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। একটা জাতি যতই বেশি শিক্ষিত হবে সেই জাতি ততই বেশি উন্নত হবে। তোমরা এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমাদের স্টুডেন্টগুলো ভিডিও গেমস বিভিন্নভাবে বিভিন্ন তাদের কার্যক্রম, তোমরা অনেক পড়াশোনাতে অনেক পিছনে পড়ছো। যেন তোমরা অনলাইন ক্লাসগুলো করো, ঠিক মতো তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাও এবং বিভিন্ন বই পুস্তকগুলো। যে আমাদের ব্যবসায় শিক্ষা তো অনেক স্টুডেন্ট ভাবে ব্যবসায় শিক্ষা মানেই হচ্ছে কঠিন, কিন্তু আসলে কঠিন না, এটা একদম ইজি সাবজেক্ট এবং মজার বিষয়। তোমাদের ফিনান্সটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, যেহেতু আমি আছি আর আমার আল্লাহ যদি যতদিন হায়াত দেয় ততদিন আমি তোমাদেরকে অনেক আন্তরিকতার সাথে ক্লাসগুলো নিব। প্লাস হচ্ছে আমাদের যদি অ্যাকাউন্টিংয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নাই। ব্যবসা শিক্ষা আসলে এটা হচ্ছে ওয়ার্ল্ড যেটু কম্পিটিটিভ মার্কেটে এখন বিজনেস, যেটাকে আমরা তোমরা যদি ব্যবসা শিক্ষা ভালো করো তাহলে তোমরা অনেক দূর যেতে পারবে, যেহেতু এখন কম্পিটিশন সব জায়গায় ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতেছে। তো ঠিক আছে, তোমাদেরকে এই বলে আজকে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।